বাংলাদেশে আমিনুল ইসলাম বুলবুলের কোনো শত্রু আছে, আমিনুল ইসলাম বুলবুলের নামে 50টা খুনের মামলা আছে, এরকম কিন্তু কিছু নাই। আমার নিজেরও বাংলা স্পোর্টিং নামে একটা ক্লাব আছে। ক্রিকেটের টিম চালানো, প্লেয়ারদের ট্রিটমেন্ট বা টাকা পয়সার ব্যবস্থা করা বা খেলাধুলা কীভাবে করানো হচ্ছে সেগুলো আমি জানি। গানটা বোরিং লাগতো, গান গাইতাম, গান গাইতে ভালো লাগতো, শুনতে ভালো লাগতো। গান শিখবো আর আগে সারে গামা পাদানি, সেগুলো আমার ভালো লাগতো না। বাংলাদেশের সব দুর্ভাগ্য হচ্ছে এখানে গুণীর মূল্যায়ন হয় না। আপনি বাইরে থেকে হয়তো অনেক কিছু ভাবতে পারেন যে কেউ বলছে বোর্ড এটা অবৈধ, এটা অনেক আলাপ, এগুলো হতে পারে। আর বুলবুল ভাই তো দেশ ছেড়ে যাননি, এটা নিউজ আসছে। বুলবুল ভাই একটা তারাবির নামাজ পড়েন, উনি দীর্ঘ বছর ধরেই তারাবিটা খতম তারাবি পড়েন এবং খতম তারাবিটা ওনাকে খুব উনি ফিল করেন এটা। এবং উনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে আছেন, মাঝখানে একবার শর্ট ভিজিটে গিয়েছিলেন, তারপরে কিন্তু একটা রুমে আটকা থাকেন, একটা রুমে তো থাকেন, রুমটা ভাড়া 6,000 টাকা বিসিবি পে করে, ওনার কোনো বেতন নেই। তো ওনার 2টা ছেলে আছে, ওনার ওয়াইফ আছে, তার একটা সংসার জীবন আছে। তো রোজা এমন একটা জায়গা যেখানে সংসারে ফ্যামিলিতে উনি যেতেই পারেন, উনি খতম তারাই পড়তেই পারেন, উনি বাচ্চাদের সাথে ঈদ করার অধিকার রাখেন। আর বাংলাদেশ তো এখন তো সেই আদিম যুগে নাই তো, যে আপনার এই বিসিবিতে সকাল থেকে অফিস করবে, আমি বেতন পাই মাস শেষে, এটার সুযোগ নেই। এখন অনলাইনে কিন্তু আমরা সব কাজ করতে পারি, অনলাইন ব্যাংকিং হচ্ছে, টাকাই চলে যাচ্ছে, মানুষ তো দূরের কথা, হ্যাঁ আরও পরে। তো বুলবুল ভাই এই যে আমরা পাকিস্তান বা এই যে T20 ওয়ার্ল্ড কাপটা খেললাম না, সেই মিটিংটার সিদ্ধান্ত কোথায় হয়েছে, আমরা যে জানাবো আমরা খেলবো না, সেটাও কিন্তু অনলাইনে হয়েছে। তো আমার কথা হচ্ছে বুলবুল ভাইকে আপনি খুঁজছেন কেন, সেটা হচ্ছে একটা প্রশ্ন। যদি প্রশ্ন থাকে তাহলে বুলবুল ভাইকে আপনি ফোন করতে পারেন। তারপরে যদি বুলবুল ভাই আনঅ্যাভেলেবেল হয়, আমরা আরও 24 জন ডিরেক্টর আছি। আর নাহলে তো আমি আউটস্পোকেন একজন মানুষ আছে, আমি কথা বলবো। তো উনি বেসিক্যালি গেছেন বাচ্চাদের সাথে এবং ওনার ফ্যামিলির সাথে সময় কাটাতে, কিন্তু ওনার সাথে আসার সময় আমার এখানে স্টুডিও ঢুকার আগে আমার সাথে কথা হয়েছে। তো সুতরাং উনি স্ট্যান্ড বাই আছেন, উনি কোথাও যাননি, উনি আছেন, উনি সময় মতো চলে আসবেন। এমন কোনো ঘটনা ঘটে নাই যে বাংলাদেশে আমিনুল ইসলাম বুলবুলের কোনো শত্রু আছে, আমিনুল ইসলাম বুলবুলের নামে 50টা খুনের মামলা আছে, এরকম কিন্তু কিছু নাই। উনি একজন জেন্টলম্যান এবং উনি বাংলাদেশের একটা সম্পদ। আইসিসিতে বা বিশ্বব্যাপী যদি 3টা ক্রিকেট বিজ্ঞানী থাকে, এর মধ্যে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল একজন, তাকে ইন্টারন্যাশনালি কাউন্ট করা হয়। আনফর্চুনেটলি বাংলাদেশের সব দুর্ভাগ্য হচ্ছে এখানে গুণীর মূল্যায়ন হয় না, গুণী লোকের মূল্যায়ন হয় না, কিন্তু গুণী লোক জন্মগ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কথাটা বলে গিয়েছিলেন, কিন্তু তারপরেও কিন্তু এদেশে গুণী জন্মগ্রহণ করে। বুলবুল ভাই তেমনই একজন। একটু ক্রিকেট থেকে আপনার জায়গায় আসতে চাই। আপনি তো সবসময় মাইক্রোফোনের সামনে ছিলেন, স্টেজ মাতিয়েছেন, কিন্তু সেই জায়গা থেকে আপনি বিসিবির মতো একটা জায়গার প্রশাসনিক দায়িত্বে, গেম ডেভেলপমেন্টেও এখন দায়িত্ব পালন করছেন। কোনটা বেশি কঠিন? না, ক্রিকেটটা হচ্ছে, আমি ছোটোবেলা থেকে যেহেতু ক্রিকেটার ছিলাম, সাংগঠনিকভাবে আমি অনেক অর্গানাইজ ছিলাম। আমার নিজস্ব টিম ছিল ক্রিকেটার্স কুমিল্লা, 1987-এ প্রতিষ্ঠিত কুমিল্লায় আমরা খেলেছি ফার্স্ট ডিভিশন লিগ। এবং আমাদের টিম এখন, আমাদের ক্রিকেটার্স কুমিল্লা অ্যাক্টিভিটিস চলছে, যেখান থেকে জেমস ওয়াসেলের এখন ন্যাশনাল লেভেলে কোচিং করছে, ফয়সাল হোসেন ডিকেন্স আছে, ন্যাশনাল টিমে খেলেছে। আমাদেরও একটা ব্যাচ ছিল তখন। তো 27 সাল থেকে সাংগঠনিকভাবে আমি ক্রিকেটের সাথে জড়িত এবং আমার নিজেরও বাংলা স্পোর্টিং নামে একটা ক্লাব আছে। এবং ক্রিকেটার্স কুমিল্লা হচ্ছে আমাদের ফাউন্ডিং টিম, যেটাতে আমরা খেলা শিখেছি। পেস বোলিং কোচিংয়ের মাধ্যমে আমি আসছি ক্রিকেটে। তো ক্রিকেটের টিম চালানো, প্লেয়ারদের ট্রিটমেন্ট বা টাকা পয়সার ব্যবস্থা করা বা খেলাধুলা কীভাবে করানো হচ্ছে সেগুলো আমি জানি। ক্রিকেট সম্বন্ধে 42-এর খ পর্যন্ত ক্রিকেট আম্পায়ারিং ল আমার মুখস্থ। আমি বলতে পারবো ক্রিকেটে এখন কিছু স্টেশনারি ফিল্ডিং টিনে ঢুকেছে, যেগুলো পরে ইন হয়েছে, যেগুলোর সাথে আমার যোগাযোগ নেই। কিন্তু আমি কিন্তু রিফ্রেশার্স কোর্স করে 80% মার্কস ক্যারি করে আমি সার্টিফিকেট পেয়েছি এবং আমি বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স বোর্ড ন্যাশনাল লিগ চালিয়েছি এবং আজীবন মেম্বার আম্পায়ার্স বোর্ডের। তো ওটা অনেকে জানে না, এটা অসুবিধা নেই, না জানলে সমস্যা নেই, না জানলে কথা বলে ফেলেও সমস্যা নেই, কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেললে বিপদ, ভুলটা তখন পাপ হয়ে যায়। আর গান হচ্ছে একটা জায়গা যেখানে আমাকে অনেক শেখানোর চেষ্টা করেছেন আমার টিচার শ্রীমতী কল্যাণী সেনগুপ্ত, অনেক মেরেছেন, অনেক নিডাউন করে দাঁড় করে রাখছে উঠানের মধ্যে বা আমাদের স্কুলের মাঠে গান গাওয়ানোর জন্য। এমনকি উনি আমাকে দিয়ে দেশাত্মবোধ, অগ্রবীন্দ্রসঙ্গীত, হাম, নাত, রসুল সব করেছেন আমাকে দিয়ে, কিন্তু আমি গানটা কখনো শিখি নাই, কারণ আমার কাছে গানটা বোরিং লাগতো। গান গাইতাম, গান গাইতে ভালো লাগতো, শুনতে ভালো লাগতো। গান শিখবো আর আগে সারে গামা পাদানি, সেগুলো আমার ভালো লাগতো না। আমার আব্বা চাইতেন, ওস্তাদ রুহুল্লাহ মামা ছিলেন তখন এই কুমিল্লা নজরুল একাডেমিতে, অনেক চেষ্টা হয়েছে আমার গান শেখানোর জন্য, কিন্তু আমি গানটা শিখি নাই। কিন্তু ক্রিকেটটা আমি শিখলাম। তখন আমি 11-এ পড়ি, আন্ডার-19 খেলি। আগে ছিলাম একটু পেস বোলিং অলরাউন্ডার, যেহেতু বল করতাম, শেষে হয়তো স্লগ ওভারে ব্যাটিং করতাম বা চেস করার সময় হয়তো বল কম পেতাম, রান বেশি করতে হতো। তো তখন একটা স্ট্যান্ডার্ড ছিল। কিন্তু যখন আমি ক্রিকেটটা শিখলাম, তখন আমার কোচের সেই শব্দগুলি খেলার সময় মনে হয়, ভালো বল ছাড়ো, খারাপ বল মারো,
ভি খেলো, এরা কিন্তু ভি ABCD সবই খেলতাম। মানে আমার 20 রান যদি হয় তাহলে আমার 8-10 বল খেলতে হতো, 40-50 রান করতে গেলে হয়তো 22-23 বল খেলতে হতো, ওটা ছিল। কিন্তু যখন আমি খেলাটা শিখলাম তখন দেখলাম যে আমার রানই হচ্ছে না, মুদি সেভ করাই মুশকিল, জিরো সেভ করাই মুশকিল হয়ে যাচ্ছে, এবং এই জন্য আমি গান শিখি নাই পরে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে আপনি মানুষ আপনাকে চেনে হচ্ছে শিল্পী আসিফ আকবর, আপনি শিখেছেন ক্রিকেট, কিন্তু সেটা জানে ইভেন আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আমরাও তো আশপাশে আপনারও তো নেটিজেন বা ভক্ত সবই আছে, আমরা আরে আসিফ আকবর শিল্পী, সে ক্রিকেটে কি করবে, একদম এই প্রশ্নটাই ছিল যে শিল্পী আসিফ আকবর ক্রিকেটে কি করবে। আমার আন্ডারে কুমিল্লা জেলা স্কুল প্রথম নির্মাণ স্কুল চ্যাম্পিয়ন হয়, এবং আমার আন্ডারে প্রথম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ চিটাং ডিভিশনাল ফার্স্ট স্বাধীনতার পরে চ্যাম্পিয়ন হয়। তো আনফর্চুনেট তখন এই রেশারেশি ছিল জেলা ক্রীড়া সংস্থা, আমি কখনো কুমিল্লা জেলা দলের ভাইস ক্যাপ্টেন পর্যন্ত হতে পেরেছি, তখন এই রেশারেশি ছিল কিন্তু, মানে একটা কোরাম, তো সেই কোরামের শিকার আমরাও হয়েছি। তো 14-15 বছর বয়সের যে ক্ষুধাটা ছিল, আমরা যেটা বঞ্চিত হয়েছিলাম, সেটা এখন আমি ক্রিকেটারদের জন্য করে যাচ্ছি। এই জন্য আমি ভয়ে গানে শিখিনি, যদি ক্রিকেটের মতো অবস্থায় গানা শিখিনি, ভাই আমি যতটুক পারি ওটুক গাওয়ান, যদি না পারলে বাদ দিয়ে দেন, আমি যেটা পারবো সেটাই গাওয়ান আমাকে, সোজা হিসাবে আর কি। তার মানে জন্মগত ট্যালেন্ট যেগুলো ছিল, ট্যালেন্ট বিপদে বললাম তো আমি, সফলতা গানে, শিক্ষা নেই গানে, শিক্ষা আছে ক্রিকেটে, কোনো মতো আল্লাহ বোধহয় চাইলেন ছেলেটা মাঠ পছন্দ করে, তারা মাঠে ফালাই দিলাম, এই দিল আর কি।